সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ট্যাগলাইন থাকার কথা এতক্ষণে নিশ্চিতভাবে স্ক্রিনের নিচে, যে পরিবর্তনের ঢেউয়ে আসলে বিসিবি কোন দিকে যাচ্ছে এটারই একটা ইন্ডিকেশনস পাওয়ার চেষ্টা করছি স্টুডিওতে। তাই এই পরিবর্তনের ঢেউয়ে যিনি সহসভাপতি হয়ে গেছেন, ফাহিম সিনাকে পাওয়া গেছে। এবং ফাহিম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। পরিবর্তিত পরিস্থিতিতে আসলে যে ঢেউয়ে বিসিবিতে অনেক তুলকালাম হয়েছে, বিসিবি সভাপতি একজন 9 মাস 8 দিনের মাথায় চলে গেছেন, আরেকজন সভাপতি যিনি সাবেক অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়করা সাধারণত ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন আজ থেকে 1 বছর আগে আমরা ভাবতে পারিনি, এখন 10 মাসের মধ্যে আমরা দুজন দেখে ফেললাম। তার মধ্যে ফাহিম সিনা তরুণ একজন উদীয়মান সংগঠক, তিনি এখন সহসভাপতি, সিনিয়র সহসভাপতি আবার নাজমুল আবেদিন ফাহিম। এবং যেহেতু অনেক পরিবর্তন সামনে চলে আসছে, এই পরিবর্তনটা কেমন উপভোগ করছেন নামের পাশে সহসভাপতি বিসিবি? এটা আসলে মাথায় আসে না, মানে কাজ করতে যাচ্ছি যখন আপনার বাকি ডাইরেক্টররা আছে সবাই আমরা মানে একই লেভেলে কাজ করি, মানে সবাই একটা টিম ওয়ার্ক করি। সো আমার মনে হয় আপনার ওই এক্সট্রা রেসপন্সিবিলিটি এখানে ফিল করছি না, যেহেতু সবাই একটা টিম ওয়ার্ক করছে এবং সবাই খুব আগ্রহ নিয়ে কাজ করছে। মানে আমরা সবাই আপনার বুলবুল ভাই যেহেতু খুব অল্প একটা সময় নিয়ে এসেছে, ওনার বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে, তো সবাই অনবোর্ড ওনাকে হেল্প করার জন্য। আর অলরেডি আপনার ডেইলি বেসিসে ব্যস্ততা যাচ্ছে। আশা করি ভালো কিছু করতে পারবো আর কি 3 মাসের মধ্যে। ভালো কিছুর মধ্যে 25 বছর টেস্ট মর্যাদা পূর্তির ব্যাপারটা আপনাদের কাছে চলে এসেছে। এমন একজন যিনি বোর্ড সভাপতি হয়েছেন, তিনি আসলে এই টেস্ট মর্যাদা পাওয়ার মানে স্মারক হিসেবে যে অভিষেক টেস্ট সেঞ্চুরি করেছিলেন, তিনি এখন মানে চারদিকে দাপিয়ে ফিরছেন হচ্ছিল তার এই 25 বছরের প্রজেকশন করে। মানে এটা কি সোনায় সোহাগা কি না? এটা আসলে আপনার একটা পজিটিভ কোইন্সিডেন্স, মানে টাইমিংটাও ওইরকম প্রপার হয়ে গেছে। আর আপনি জানেন মানে এই কার্নিভালটার মাধ্যমে আমরা একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা পাইলট প্রজেক্ট নিতে যাচ্ছি রাজশাহী আর চিটাগংয়ে। তো এটা অবশ্যই মানে ওনার জন্য মানে একটা ভালো অপরচুনিটি। আপনার মানে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনার ওই জেলা ক্রিকেট লিগগুলো আমরা চালু করার একটা পরিকল্পনা করছি। আমরা একটু আমিনুল ইসলাম বুলবুল, যিনি বর্তমান সভাপতি, তার একটা এই ডিসেন্ট্রালাইজেশন না, রাজশাহীতে কেমন করে খেলাটা আনা যায় এটা নিয়ে কথা বলছেন, একটু দেখে তারপর আমরা গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। ফাইন, মানে ডিসেন্ট্রালাইজেশনের এই ধারণা কিন্তু এই বর্তমান বোর্ডের না, এটা নাজমুল হাসান পাপন যখন বোর্ডে ছিলেন তখনই কিন্তু ইনিশিয়েটিভটা, আমি যদি ভুল না করে থাকি, 2-3 বছর আগেই নেওয়া হয়েছিল এবং এটা বাস্তবায়নের একরকম পথে ছিল। সেটা হয়তো বা ঠিক মতো হয়নি, কিন্তু এখানে বিভাগীয় পর্যায়ে বেশ কিছু নাম পেয়ে গিয়েছিলেন আপনারা, যে চট্টগ্রামে কারা হবেন, অন্য জায়গায় কারা হবেন। তো ওইটা কি, ওই মোটিভটা কি থাকছে না এটা একদমই পুরোপুরি নতুন একটা ঝরঝরে চ্যাপ্টার? মানে এখনকার কারেন্ট সিচুয়েশনে আপনার যেহেতু জেলা ক্রীড়া সংস্থাগুলো এখনও অ্যাক্টিভ না, তো বিসিবির তরফ থেকে ডিসেন্ট্রালাইজেশনের যে একটা মানে সম্ভাবনা আমরা দেখতে পারি, যে মানে ক্রীড়া সংস্থার উপর আমরা ডিপেন্ড না করে, যেহেতু কারেন্টলি অ্যাভেলেবল নাই, তো ধরেন আমরাই ওখানে একটা সাব অফিস করে ওইখানকার রিজনাল অপারেশনগুলো ওই অফিস থেকে চালাবো, যেটা আমরা ঢাকা থেকে চালিয়ে থাকি। তাহলে ওখানে যদি হয় তাহলে আপনাদের আরো 7টা অফিস বাড়াতে হচ্ছে, লোক বল নিয়োগ, এবং স্থানীয় পর্যায়ে কাদেরকে আপনারা তাহলে ওখানে আসলে ইমপ্ল্যান্ট করবেন বা কারা দেখবেন? ওইটা তো এখনো ডিসকাশন হয় নাই। মানে আপনার নিয়োগ যেগুলো দেওয়া হবে ওগুলো বোর্ডের ডিসিশন অনুযায়ী হবে, অথবা হয়তো কোনো স্পেসিফিক ডাইরেক্টর যারা আপনার ওই ডিভিশনটা দেখবে, সে ওগুলো ওয়ার্কআউট করে বোর্ডে প্লেস করবে, অ্যাপ্রুভাল হবে, তারপরে ওইগুলো এক্সিকিউট হবে। এটা কি ওই আগে বোর্ডে যেটা ছিল সেটার সঙ্গে কি মানে একই রকম হচ্ছে না, এটা একটু ডিফারেন্ট টাইপের আপনারা? না, এটা তো একটা ডিফারেন্ট কনসেপ্ট আমরা মানে বুলবুল ভাই প্রপোজ করেছে। যেটা বললাম যে আগের বোর্ডে তো আপনার জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে করার একটা প্ল্যান ছিল, যেটা এখন তারা নাই, এখন যেহেতু নাই, এখন আমরা আমাদের তরফ থেকে জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এটা কবে নাগাদ আপনারা মনে করছেন যে বিসিবির এই বোর্ডের পক্ষে কি এটা ইমপ্লিমেন্ট করার জন্য? তো সময়টা খুব বেশি নাই, খুবই কম। তাহলে কতদূর পর্যন্ত এটা ইনিশিয়েটেড হচ্ছে আর কি? অফিস তৈরি করা পর্যন্তই কি? না, অফিস তৈরি, দেখেন আপনার বিভিন্ন বিভাগীয় প্রিমিয়ার লিগ বা ফার্স্ট ডিভিশন লিগগুলো কিন্তু এখন হচ্ছে না।
আপনার মানে সিনিয়র এজ গ্রুপের লিগগুলো হচ্ছে না, আমরা এজ গ্রুপেরগুলো করতে পারছি 18 পর্যন্ত কিন্তু আপনার 14, 16, 18 আপনার খুব এক্সটেন্সিভ খেলা হয়, হয়তো এখানে আরও খেলা বাড়ানোর সুযোগ আছে। তো এই জিনিসগুলাই মনিটরিংটা হবে আপনার লোকালি। তো আপনার জাস্ট অ্যাডিশনালি আমরা আপনার সিনিয়র লিগগুলোকে যদি অ্যাক্টিভেট করতে পারি, ওই সেম গ্রুপটাই সুপারভাইজ করতে পারে। এটার জন্য বাজেট কতটুকু, এটা কি টেন্টেটিভলি কোনো কিছু বলেছেন? না, এখন ওইটা নিয়ে ওয়ার্কআউট করা হয়নি। তো একইভাবে কি আমি একই কোশ্চেন করতে পারি কিনা, এই যে 25 বছর পূর্তি উপলক্ষে যে কার্নিভালটা, আমরা জানি না এটা অনুমোদন তো আপনারা নিজেরাই ঠিক করেছেন, এবং এইটার বাজেটটা আমরা এখনো পর্যন্ত জানি না, এটা কি কোনো ধারণা দেওয়া যায়? এটা তো নিশ্চয়ই একটা বাজেট আছে। এটার একটা বাজেট আছে, আমরা পার ভেন্যু আপনার অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকা করে। আপনার যেহেতু সময় খুবই কম ছিল, মানে বুলবুল ভাই আসার পরে ডিসিশনটা যখন নেয় আপনি জানেন, মানে 26 তারিখ উনি, মানে খুবই অল্প সময় ছিল, মাঝখানে ঈদের ছুটি ছিল। সো মানে আমরা খুব বেশি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ পাই নাই। আমরা এটা করতে হবে এবং এটা করাটা জরুরি, আপনি জানেন, যেহেতু 25 বছর একটা বড় মাইলস্টোন। সো এরকমই একটা রাফ বাজেট আছে, পার ভেন্যু আপনার 10 লাখ টাকা করে। তার মানে এখনো পর্যন্ত কয়েক কোটি টাকার মতো? না, মনে হয় না, 80 লাখ টাকা মতো আর কি, 70-80 মতো যাবে আর কি। তো বরিশাল না, যেহেতু আপনি ফাইন্যান্স কমিটিরও হেড, এখন ইউ আর হেডিং দ্য ফাইন্যান্স কমিটি অ্যাজ ওয়েল, এটা নিয়েও অনেক রকম তর্ক বিতর্ক বেশি ছিল, যেহেতু যিনি সদ্য সাবেক বিসিবি সভাপতি, আমরা গণমাধ্যমে তার প্রচুর, মানে এখানে আপনার জায়গাতেই বসে কিন্তু একটা এডিশন আগে উনি মানে ওনার মনের রাগ, দুঃখ, ক্ষোভ এবং মানে একরকম বিশ্বাসঘাতকতার কথা উনি বলে গেছেন আপনাদের কাছ থেকে। 8 জন বোর্ড পরিচালক যারা তার এগেনস্টে অনাস্থা প্রকাশ করেছেন, তাদের মধ্যে আপনার নামটা 2 নম্বর কি 3 নম্বরে ছিল আর কি, যে সাইন করেছেন। আসলে কতদূর কি এটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, কারণ এটা গন চ্যাপ্টার, কিন্তু মানে যেহেতু এখানে ক্লারিফিকেশনসের কিছু জায়গা আছে, যেহেতু এক পক্ষেও আমরা অনেক কথা বলেছি, এখন আপনাদের কাছ থেকে শোনার একটা ব্যাপার আছে। মানে আপনার কাজের ক্ষেত্রে কি ধরনের বিশ্বাসঘাতকতা, এটা একটু যদি আপনি ক্লিয়ার করতেন। মানে আমি এক্স্যাক্টলি ওনার পয়েন্টগুলো আমার মনে নেই। মানে অনাস্থা যেটা আমরা এনেছি, আমরা মনে হয় আমরা বিভিন্ন গণমাধ্যমে আমাদের যার ওপিনিয়নটা বলেছি। সো ওই পুরান কথা এখন যেহেতু আমরা নতুন করে একটা ফ্লোতে আছি, ওই কথার দিকে তো এখন না যাওয়াটাই বেটার। কিন্তু ওইখানে তো বেশ কিছু ইস্যুজও ছিল যেগুলো আসলে অ্যাড্রেস করাটা আপনারা করেছেন কিনা? মনে হয়েছে যে উনি যা বলেছেন পুরোটাই সব একেবারে বলার জন্য বলা বা কোনো ভিত্তি নেই, এটাই অধিকাংশ জায়গাতে আপনার মাহবুবা নাম বা ইফতেখার রহমানের ভাষ্যতে এসছে, ওটাতেই আপনার স্টিক থাকবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনার কি মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে কোনো জায়গাতে যে আসলে ঠিক এই জায়গাটা এটা না হলেও হতে পারতো? মানে আমাদের তো তখন মনে হয়েছে, যেগুলো আমরা শেয়ার করেছি, আবারও যদি টুকটাক কয়েকটা বিষয়ে রিপিট করি, ডিসিশন ধরেন একটা ডিসিশন পছন্দ না হলেও, যে কোনো ডাইরেক্টরের পছন্দ না হলেও আমরা আপনার একটা বোর্ড হিসাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিই, যে 10 জনের মধ্যে 10 জনের একটা ডিসিশন হয়তো পছন্দ হবে না, হয়তো 2 জনের পছন্দ হবে না, বাকি 8 জনের পছন্দ হবে, যে কারণে ওইটা অ্যাপ্রুভাল পায়। সো এরকম বেশ কিছু হয়েছে, হয়তো 8 জনেরই পছন্দ হয় নাই বা 9 জনেরই পছন্দ হয় নাই, বাট ডিসিশনটা নিয়ে নেওয়া হয়েছে, পোস্ট ফ্যাক্টো হিসাবে চলে এসছে। আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু করার ছিল না, বাট রেসপন্সিবিলিটি অ্যাজ এ বোর্ড মেম্বার আমাদের নিতে হচ্ছে। মানে একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে আপনার বিপিএলে অনেক কিছু হয়েছে যেগুলা রেসপন্সিবিলিটি ঘুরে ফিরে আমাদের নিতে হয়েছে, বিশেষ করে গভর্নিং কাউন্সিলে আমরা যারা ছিলাম, মানে খুবই অল্প সংখ্যক কিছু মিটিং হয়েছে, খুবই কম, বাট ডিসিশনগুলো ওই মিটিংয়ের আগেই হয়তো হয়ে গেছে। তো পরে কিন্তু ওনার অভিযোগ ছিল বিপিএল এর মেম্বার হিসেবে আপনারা ঠিকমতো খেলাই দেখতে যাননি, সাবোটাজমূলক ব্যাপার ছিল। না, খেলা দেখতে যাওয়াটা তো হচ্ছে আপনার আলাদা পার্ট। আপনার খেলা পরিচালনা করার জন্য, মানে একটা ইভেন্ট পরিচালনা করার জন্য একটা আলাদা টিম থাকে, কিন্তু এর আগে যে ডিসিশনগুলো বা আমরা কি করব, অ্যাক্টিভেশনে আমরা কি করব, অনেক ক্ষেত্রে আমরা জানতাম না বা আমরা পরবর্তীতে জানতে পেরেছি যেটা হয়তো ঠিক হচ্ছে না। যেটা বললাম যে একটা বোর্ডে তো আপনার মেজরিটি যেটাকে পছন্দ করবে না ওইটার অ্যাপ্রুভাল পাবে না, বাট এখানে দেখা যাচ্ছে মেজরিটি পছন্দ না করার সত্ত্বেও অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এবং ওইটা অ্যাক্টিভেশন হচ্ছে। ফাইম, এখন আবারও বিপিএলে আপনি গভর্নিং কাউন্সিলে আছেন, বিসিবি সহসভাপতির বাইরেও আপনার অনেকগুলো পরিচয় আছে, এর মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার হওয়াটাও একটা পরিচয়। এবার আসলে যে সংক্ষিপ্ত সময়টা আপনাদের হাতে আছে, আদৌ কি বিপিএলটা হচ্ছে আপনার কি মনে হয়? তাই 7 দল নিয়ে এবার তো আপনাদের 6 বছর বা 5 বছরের একটা মডিউলে দলগুলোকে বা ফ্র্যাঞ্চাইজগুলোকে বন্টন করে দেওয়ার কথা ছিল। জি,
মানে আমরা একটা ইনিশিয়াল ডিসকাশন করেছি, আপনি জানেন আমাদের প্রিভিয়াস বোর্ড মিটিংয়ে আপনার নতুন কমিটিটা ঘোষণা করা হয়। তো এখানে এখন আমাদের মাহবুবানাম আঙ্কেল আছেন আপনার গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে, চেয়ারম্যান হিসাবে। তো একটা আনঅফিশিয়াল মিটিং হয়েছে, বাট আগামীকালকে আমাদের প্রথম একটা অফিশিয়াল মিটিং হতে যাচ্ছে। তো আনঅফিশিয়াল মিটিংয়ে আমরা বেশ কিছু জিনিস আলোচনায় এনেছি, যেমন আপনার 5 বছরে কিভাবে একটা বিজনেস মডেল দাঁড়া করানো যায়, এবং এমন একটা মডেল যেটা আমরা নিয়ে আপনার বিভিন্ন কর্পোরেট হাউসকে আমরা পিচ করতে পারি, টু এনশিওর যেন প্রপার ফ্র্যাঞ্চাইজিরা আপনার পার্টিসিপেট করে। সো আর আপনার কোনো এজেন্সিকে আমরা নিয়োগ দিতে পারি, ওটা ইন্টারন্যাশনাল হতে পারে, লোকাল হতে পারে, ওগুলো আলোচনার পর্যায়ে এখনও আছে। বাট আমরা কিছু আমার মনে হয় কয়েকদিন কাজ করতে গেলে, মানে কাজটা শুরু করলে বোঝা যাবে এটা 5 মাস বা 6 মাসের মধ্যে পসিবল কি পসিবল না, বা বিপিএল এর অন্য কোনো স্লট আছে কিনা আগামী বছর, মানে 12th এডিশনটা করার মতো। ডিসেম্বরে তো বিপিএলটা হওয়ার কথা ছিল, বিপিএলটা ডিসেম্বরে হওয়ার কথা, বা এটা পেছানোর কোনো সুযোগ আছে কিনা। আপনার কি মনে হয় তাই? কারণ বিসিবি ইলেকশনটা তাহলে কবে হবে? আপনাদের বিপিএলটা মানে এখন আপনারা স্টার্ট করলেন, কিন্তু ইলেক্টেড বডিকেই তো বিপিএলটা করতে হবে। দেখেন, আমাদের তো রেগুলার কাজ করে যেতে হবে। এখন ইলেকশনের পরে আমরা থাকি কি না থাকি, আপনার পরবর্তীতে যারা আসবে এটার কন্টিনিউশন করবে, বা এটা এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে তারা পরিবর্তন করবে। বাট আমরা বেস্ট যে স্ট্রাকচারটা দাঁড়া করানো দরকার ওইটা নিয়ে কাজ শুরু করব। এখন বিসিবি ইলেকশনটা তাহলে কবে নাগাদ হতে পারে বলে আপনি ধারণা করেন? আমাদের তো ডেডলাইন হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইক, মানে সেপ্টেম্বরের এন্ড বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে। তো মনে হচ্ছে টাইমলাইনের মধ্যেই হয়ে যাবে। এটাকে একটু এগিয়ে আসার কথাও শোনা যাচ্ছিল যে অগাস্টের দিকে কথা শোনা যাচ্ছিল। এখানে অনেক কিছু ইনভলভড আছে, অনেক ফ্যাক্টরস ইনভলভড। সো এটা এখনো বলতে পারছি না এটা কি আগানো হবে নাকি সময় মতনই থাকবে। এই ফ্যাক্টরসের মধ্যে আসলে আরেকটা ফ্যাক্ট, সবচেয়ে বড় ফ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা ব্যাপার আছে। জি, এটা কি মানে একটা তো হয়েছিল যেটা নিয়ে খুব তুলকালাম হয়ে গেল, ওইখানে আবার নতুন করে কি কমিটি হয়েছে কিনা এটা কি বলা সম্ভব, বা এটা কি আদৌ মানে এটা অ্যামেন্ডমেন্ট হতে কতদিন লাগতে পারে যদি আসলে অ্যামেন্ডমেন্ট করে আপনি নতুন কনস্টিটিউশনে যেতে হয় ইলেকশনটা? এখন পর্যন্ত আসলে আপনার নতুন কমিটির কোনো ডিসকাশন হয় নাই, তো এই ব্যাপারে আমি খুব একটা জানি না। আমার যতটুকু মনে হয় যে নতুন ইলেক্টেড বোর্ড হওয়ার পরে আপনার কনস্টিটিউশনটা নিয়ে কাজ করাটা বেটার হবে। তার মানে হচ্ছে পুরনো কনস্টিটিউশনেই আমরা বিসিবি ইলেকশনটা দেখতে পাচ্ছি। জি, কারণ হাতে তো খুব বেশি সময় নেই এখন। আপনার কনস্টিটিউশন যদি আপনার চেঞ্জ করতে হয়, আমার জানা মতে আপনার একটা ইজিএম এর মাধ্যমে এটাকে অ্যাপ্রুভ করাতে হয়। তো এটা এই টাইমের মধ্যে এটা কি পসিবল কি না। আর অন দি আদার হ্যান্ড আমাদের মানে অনেকগুলা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি, যেটা শুরুতেই বললাম যে বুলুল ভাই যে ফ্রেমওয়ার্কটা করে রেখে যেতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, এটা মানে 3 মাসের জন্য বেশ চ্যালেঞ্জিং বাট অসম্ভব না। তাই যদি হয়, মানে কনস্টিটিউশন যদি চেঞ্জই না হয় বা অ্যামেন্ডমেন্ট যদি নাই হয়, এটা একদিক দিয়ে ভালো যে টাইমটা সেভ হবে কিছুটা হয়তো, বা সেটা আপনারা অর্গানাইজার হিসেবে আরও ভালো বলতে পারবেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে স্ট্রাকচারে যে পরিবর্তনের হাওয়া, যে ঢেউয়ে আসলে বিসিবিতে এত বড় চেঞ্জগুলো কন্টিনিউয়াসলি আমরা দেখে গেলাম, যেটা আগে কখনো হয়নি, মানে এটা সুদূর প্রসারী প্রভাবটা আপনি কি দেখেন বিং ইয়াংগেস্ট অর্গানাইজার? আপনাদের ওখানে 15টা ক্লাব নিয়ে, যেটা তৃতীয় বিভাগ ক্লাব নিয়েই সম্ভবত আপনাদের ওখানে দুদকের মানে একটা বড় রকম অবজারভেশন ছিল, যেটা নিয়ে ফারুক আহমেদ অনেক কথা বলছিলেন যে এগুলো ছিল বাদ দিয়ে দিতে হবে। এখন পুরনো কনস্টিটিউশনে যদি হয় তাহলে এই 15 ক্লাব কিন্তু সুরক্ষিত থাকছে, এরা ভোটের মাঠে একটা ডিফ্যাক্টো হিসেবেও কাজ করবে। না, আমরা কিন্তু সেটা জানি না যে নতুন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওগুলোকে বাতিল করা হবে কিনা, কোন ক্রাইটেরিয়াতে বাতিল হবে। যদি এই ইলেকশনে তো আর সেটা হওয়ার সুযোগ নেই, সেটা বলছি। এটা আমার ধারণার সুযোগ নেই, বাট আপনি মানে গ্যাপটা ফিল আপ করবেন কেমনে? ধরেন আপনি 15টা বা 20টা ক্লাবকে বাদ দিলেন, এই এতগুলা প্লেয়ার কোথায় যাবে? এতগুলা ক্লাব মানে যারা চালাচ্ছে বা অর্গানাইজার যারা আছে আপনার এই মানে মানে মেইনলি হচ্ছে আপনার এই যে ধরেন 3rd ডিভিশনে যে কয়টা টিম খেলে ওখান থেকে যদি 7-8টা টিম বাতিল হয়ে যায়, তাহলে ওগুলাকে ফিল আপ করা হবে কেমনে? এগুলো অনেক ডিসকাশনের বিষয় আসলে। জি, তাহলে মাঠের ক্রিকেটে যদি আমরা আবারও ব্যাক করি, কারণ সবই করা হচ্ছে মাঠের ক্রিকেটটাকে ইনট্যাক্ট করার জন্য। জি, বিপিএলটা আসলে কি আপনারা রাজশাহীতে, যেটা আমিনুল ইসলাম বুলবুল একটা আশার কথা শুনেছিলেন, এইবার যদি বিপিএল আসলেই করতে পারেন যে স্ট্রাকচার রয়েছে নতুনভাবে, আপনারা কি আশাবাদী যে আসলে রাজশাহীতে খেলা হতে পারে আমাদের আপনার এই এডিশনে, যদি লেটেস্ট এডিশন যেটা হতে যাচ্ছে? জি, আমাদের মানে পরবর্তী যে এডিশনটা হতে যাচ্ছে আমাদের একটা টার্গেট আছে এবং একটা ম্যাপিং হয়ে গেছে। আমাদের প্ল্যানিংটা অলরেডি ডান। আর এনএসসির সাথে আমরা ইতিপূর্বে কথা বলেছি। আপনার মানে এনএসসিও
পজিটিভ যে আপনার বিপিএল এর আগে ডিসেম্বরের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে দিতে পারবে। রেনোভেশনের কাজগুলো হয়ে গেলে আমরা খুব ইজিলি আপনার রাজশাহীতে খেলা দিতে পারি। আর খুলনা? খুলনার ব্যাপারে দেখেন, আমরা কোনো একটা ভেন্যু চিন্তা করতে গেলে আপনার এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা আসে, সো হোটেলটা একটা ফ্যাক্টর থাকে। তো রাজশাহীতে আমরা জানি আপনার 2-3টা ভালো হোটেল আছে, আপনার 3-4টা টিমকে অ্যাকোমোডেট করতে পারবো আমরা। এছাড়া আপনার হোটেলের সাপোর্টটা যেই ভেন্যুতে নাই, ওইখানে আপনার খেলাটা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। এনএসসি অনেক কিছুই করছে, যেটা ক্রীড়াঙ্গনের ভালো মন্দ সব কিছু মিলিয়ে আসলে হওয়ার কথা। তো ক্রিকেট পাড়ায় একটা জোর আলাপ আছে যে বিসিবির যিনি আসলে বোর্ড প্রেসিডেন্ট, তার 3জন পরামর্শক আমরা আসলে তাদেরকে নিয়ে অনেক কথা চারদিকে দেখছি, গণমাধ্যমে লেখাও হয়েছে। আসলে এই ব্যাপারটা সম্পর্কে আপনি কতটুকু ওয়াকিবহাল? এখন দেখেন, এটা বিসিবি প্রেসিডেন্ট আপনার নিড বেসিসে 5 জন পর্যন্ত অ্যাডভাইজার নিতে পারেন। এখন 5 জনের বাইরে উনি পার্সোনাল নিতে পারবেন না এরকমও কোথাও লেখা নাই। তো যাদেরকে নিয়েছে নিড বেসিসে ওনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য নিয়েছে, ডেফিনেটলি কোনো একটা পরিকল্পনা আছে। এটা কি কোনো ধারণা দেওয়া যায় কি ধরনের, মানে 3 মাসের জন্য এতগুলো পরামর্শক নিয়ে আসলে কত দূর কি করতে পারে? এবং আমরা তো জানি যে এখানে আসলে কেউ কেউ এমনও করছেন যে বহুমাত্রিক প্রতিভার পরিচয় দিতে গিয়ে ভেতরের জিনিস সামনে চলে আসছে। এটা কি একটু কিছু 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 সময় অকওয়ার্ড লাগে? কি টাইপের ভেতরের জিনিস? ধরেন আপনারা কেউ কথা বলছেন, সেই জিনিসটা কারো কন্টেন্টে চলে আসছে, এইগুলো কি খুব বেশি আমি মানে ফ্রুটফুল কিনা? আমি এরকম যদি আপনি আমাকে এক্সাম্পল দেন, আমি হয়তো এটার উত্তরটা দিতে পারবো যে কোন ভেতরের জিনিস বাইরে চলে আসছে, বাট খুব এরকম আমার খুব একটা চোখে পড়ে নেই। বাট আপনার যাদেরকে নিয়েছেন, আমি মানে লিগ্যাল অ্যাডভাইজার তো ওনার লাইন অফ এক্সপার্টিস হচ্ছে ওইটা। পর্যটক যাকে নিয়েছে, পর্যটন আরেকজনকে নিয়ে হচ্ছে ডিজিটালাইজেশনের জন্য, যে ওখানে বলা হচ্ছে ক্রিকেট অ্যাডভাইজার, বা ওই সাবজেক্টের বাইরেও যদি কোনো পরামর্শ দিতে পারে আমি শিওর ওইটা আমাদের প্রেসিডেন্ট নেবেন। মানে পরামর্শকে ছড়াছড়ি, কিন্তু আসলে পরামর্শটা কি পাচ্ছেন এখনো পর্যন্ত? যদি সময়টা খুব কম পেয়েছেন আপনারা, যদিও আপনিও ডিরেক্টলি ওনারা আপনাকে বলবেন না, বাট আপনি কোনো আঁচ পেয়েছেন কিনা যে পরামর্শটা? না, বলবে না যে সেটা না, মানে আপনার মানে আমাদের এই যে আপনার যে অর্গানোগ্রামটা নতুন করে চিন্তা করছে, ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলো নিয়ে যেভাবে রিস্ট্রাকচার করার চিন্তা করছে, এখানে ওনার কোনো ইনপুট আছে কিনা এখন পর্যন্ত, যেহেতু আপনার যে কার্নিভালটা চলছে, আলাদা করে বসা হয় নাই, কোনো বোর্ড মিটিংও হয় নাই, তো ওনাদের তরফ থেকে কি এসেছে হয়তো সামনের বোর্ড মিটিংয়ে কিছু জানা যেতে পারে। মানে অ্যাপার্ট ফ্রম দিস ডিসপিউট, মানে এটা যেহেতু কথাবার্তা হচ্ছে, এগুলো আমরা আপাতত স্থগিত করি, খুব শেষের দিকে চলে এসেছি। বিসিবিতে মানে এই মুহূর্তে যেভাবে অনেক কিছু হচ্ছে, অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এটাও যদি আমরা বলি, মানে সব কিছু তো আর খারাপ হবে একটা জিনিসের তেমন না, আবার সব কিছু ভালো হবে এমন কিছু না, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ বিসিবিকে আপনারা যে জায়গায় দেখেন, এটা কি আসলেই খুব কঠিন কাজ কিনা অ্যাচিভ করা? স্ট্রাকচার ওয়াইজ মানে আপনারা যেমন একটা স্টেডিয়াম সাবেক প্রধানমন্ত্রীর নামে হওয়ার কথা ছিল, সেটা এখন বাদ, ওইখানে আপনারা 3টা মাঠ করবেন। এটা কি ওইখানে আপনারা যেমন রিজিওনাল ক্রিকেট কমিটি করতে গিয়ে 7টা বিভাগে 7টা অফিস করার আপাতত প্ল্যান করেছেন, তো স্ট্রাকচার ওয়েতে গেলে তো আপনার মিরপুরের জায়গায় ওইখানে যেহেতু ওই স্টেডিয়ামটা হচ্ছে না, ওখানে আলাদা কোনো অফিস করা লাগছে না, কিন্তু ওটা দেখভাল করার জন্য আপনারা কি করবেন? মানে এই কারণে দেখভাল করার জন্য তো এখানে একটা অফিস অলরেডি আছে, ওটাতে খুব বেশি কি কাজ? আমরা তো জানি ওটা কি কেমন না। আপনার ওইখানে যে খেলাগুলো হচ্ছে বা আপনার ওই গ্রাউন্ডের যে কাজগুলো হচ্ছে, ওইগুলো সুপারভাইজ করার জন্য কিছু লোকজন আছে। আর এই মাঠটা নিয়ে আমাদের মধ্যে এরকম একটা ইন্টারনাল আলোচনা হয়েছে যেখানে আমরা একটা স্টেডিয়াম করতে পারি, মানে আপনার সামনের ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশে হবে, ওইটাকে মাথায় রেখে হয়তো একটা স্টেডিয়াম প্রয়োজন হতে পারে। তো 2টা মাঠের বাইরে আপনার মানে যদি খালি পূর্বাচল নিয়ে প্রশ্নটা হয়ে থাকে, না পূর্বাচল নিয়ে, হ্যাঁ, ওখানে আপনার একটা মানে রিজিওনাল সাব অফিসের মতো হতে পারে, বা একটা সাব অফিস যেটা ওই মাঠের অ্যাক্টিভিটিস দেখার জন্য আপনার নিয়োগ দেওয়া হবে। এখন মাঠের তো বুঝলাম মাঠ বানাচ্ছেন, মাঠের মধ্যে যে ক্রিকেটাররা খেলবেন, জি, এটা মানে সাম্প্রতিক যে ঝড়গুলো হয়েছে, অধিনায়ক শান্তকে হঠাৎ করে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়ার ফলে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এখনও শোনা যাচ্ছে যে টেস্ট যেটা চলমান, দ্বিতীয় টেস্টের প্রথম দিন আজ যাচ্ছে, গেলই আর কি। তো ওইখানে আসলে কতটুকু মানে শান্ত নেতৃত্বে থাকবেন কিনা এই কোশ্চেনটা উঠে গেছে, যে উনি আসলে ভালোর জন্য নাকি সরে দাঁড়াতে চান, তাহলে মেহেদী মিরাজ দুটোর ফরম্যাটের ক্যাপ্টেন হতে পারেন। সত্যি কথা হচ্ছে এই ব্যাপারে আমরা শুনি নেই। আপনার হঠাৎ করে যে সরিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, মানে এমনও গণমাধ্যমে এসেছে যে আমাদের মধ্যেই একজন একটা কমেন্ট করেছে, বাট ওনার মুখ থেকে আমরা শুনি নেই। ওরকম স্পেসিফিক কোনো ব্যক্তির
থেকে আমরা এটা শুনি নাই। বোর্ড মিটিংটাতে যখন মানে আপনি জানেন যে একটা বোর্ড মিটিংয়ের মাধ্যমে ডিসিশনটা হয়েছে, এটা বোর্ড ডিসিশন। হয়তো আপনার মানে আনফর্চুনেটলি মিটিংটাতে আমি ছিলাম না, বাট আমি গ্রুপটা ফলো করেছি এবং আই এম টোটালি উইথ দ্য বোর্ড। আর আমার কাছে মনে হয় যে আপনার শান্তকে জানানো হয়েছে, এখানে কোনো যদি গ্যাপ থেকে থাকে এটা নিজেদের মধ্যে হয়েছে এবং এটা আপনার অলরেডি টেকেন কেয়ার অফ। তো এটা নিয়ে কোনো ডিসস্যাটিসফ্যাকশন যে শান্তর মধ্যে আছে এটা আমার জানা নেই। তাহলে আমরা যা 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 শুনছি, যেহেতু আমি শ্রীলঙ্কায় যাইনি আমি বলতে পারবো না, বাট শ্রীলঙ্কা থেকে যারা আমাদের সহকর্মীরা অন্যান্য জায়গা থেকে গেছেন, আমি একদম শেষ মিনিটে চলে এসেছি আর কি, যে মানে তাহলে কি সবই খুব স্পেকুলেশন, আপনি কি তাই? না, স্পেকুলেশন ঠিক আমি বলবো না, হয়তো মানে এটা আসলে আপনার শান্ত কি ভাবছে এটা অফিশিয়ালি আমরা না জানা পর্যন্ত তো স্পেকুলেশন না সঠিক, এটা তো বলা আমাদের পক্ষে মুশকিল। তো ওর মুখ থেকে আগে শুনলে তারপর আমরা এটার উত্তর দিতে পারবো। বাট ইউ আর ওকে উইথ দ্য ওয়ে হি হ্যাজ বিন রিমুভড অ্যাজ আ ওডিআই ক্যাপ্টেন? মানে এটা আমরা কিভাবে মনে করি, মানে জানি যে আসলে ভিতরে কি হয়েছে, ওর সাথে কি কথা হয়েছে। এগেইন আপনার বাইরের কথাগুলো তো স্পেকুলেশনও হতে পারে। এখন ধরেন একটা বোর্ডের মধ্যে আমাদের ডিরেক্টরদের মধ্যে বা আমরা প্লেয়ারদের সাথে কি কথাবার্তা হচ্ছে বা কোন সিচুয়েশনে আমরা এই ডিসিশনগুলো নিচ্ছি, এটা আসলে একটা টোটালি একটা ইন্টারনাল ব্যাপার। এখন শান্ত কি কোনো জায়গায় এটা স্টেটমেন্ট দিয়েছে যে এটা পছন্দ করেনি? আমি তো দেখি নাই। আমি তো দেখলাম বেশ স্পোর্টিংলি নিল, টেস্টটাও ভালো খেললো, 2টা সেঞ্চুরি করলো। দক্ষিণ দলের বাসর ঘরের মতো কোনো ছিদ্র না থাকলেই আমরা খুশি হব, কিন্তু আমাদের ছিদ্র অন্বেষণ করতে হয়। ফাহিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মানে আপনার আজকে আসলেন এবং গ্যালারিতে সময় দিলেন। আশা করি ভবিষ্যতে বিসিবি ইলেকশনের আগে আপনাকে আবার আমরা আনতে পারবো আর কি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে গ্যালারি এই পর্যন্তই। অধিনায়কত্ব প্রসঙ্গ এবং অনেক ব্যাপার নিয়ে আমরা আলাপ করেছি, তবে কিছু সাসপেন্স কিন্তু জমাই থাকলো আগামী পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। সবাই সুস্থ থাকবেন।